সরি, আমার খেয়াল ছিল না। এই বাজে অভ্যাসটা মাঝে মাঝে চলে আসে। হাসতে হাসতে পাশের জনকে ঠাস করে একটা মেরে দিই। তা এই ছিল আপনার প্রথম ভালোবাসা? না, না, ও আমার ১ম ভালোবাসা ছিল না। ও ছিল আমার ১ম ভালো লাগা। ওই ঘটনার পর ওই মেয়েকে সামনে পেলে কোনো না কোনোভাবে গাল টেনে পালাতাম। ওকে দেখলে রাগ উঠতো। ওর গাল জোরে টান দিয়ে লাল করতে পারলেই শান্তি লাগতো। মাঝে, মাঝে গালে চিমটিও কাটতাম। আপনি তো মনে হচ্ছে ভীষণ ফাজিল ছিলেন। হ্যাঁ, অনেকটা ভেজা বেড়াল টাইপের। আব্বু-আম্মু মারা যাওয়ার পর যখন জীবন কি বুঝতে শিখলাম, বাস্তবতার মুখোমুখি হতে লাগলাম, তখন সব শয়তানি ছেড়ে ভালো হয়ে গেলাম। আমার মাথায় সবসময় এটাই থাকতো যে আমি বিপথে গেলে আমার ভাইয়ের সুন্দর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তার কথায় একরাশ বিষণ্ণতা খুঁজে পেলাম। বড় ভাই-বোনদের বোধহয় এমনই হতে হয়। নিজের সবকিছু ছেড়ে ছোটদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়। আমি এই প্রসঙ্গ পাল্টানোর জন্য তাকে জিজ্ঞেস করলাম, আপনার প্রথম ভালোবাসার কথা তো বললেন না? ও হ্যাঁ, মেয়েটির সাথে পরিচয় হয় ক্লাস 9 এ। অন্য স্কুল থেকে এসে আমাদের স্কুলে ভর্তি হয়। ১ম দেখায় তাকে ভীষণ ভালো লেগে গেছিল। কিন্তু খুব চুপচাপ স্বভাবের। সবার সাথে ততটা মিশতো না। না, অহংকারের জন্য নয়। ও আসলে সবার সাথে খুব সহজে মিশতে পারত না। তার সাথে ১ম এ টুকটাক কথা হতো। তাও সব পড়ার বিষয়। ধীরে, ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। ও আমার প্রতি দুর্বল ছিল। তাই আমি প্রপোজ করতে ও রাজি হয়ে যায়। মাঝখানে চুটিয়ে প্রেম করার পর ক্লাস 10 এ উঠলাম। ও যথেষ্ট সুন্দরী ছিল। প্রায়ই ওর জন্য সম্বন্ধ আসতো। হঠাৎ একদিন স্কুলে গিয়ে জানতে পারি সামনের সপ্তাহে ওর বিয়ে। ছেলে বাবার ব্যবসায় বসেছে। এত ভালো ছেলে পেয়ে ওর বাবা দেরি করেনি। ১ সপ্তাহের মধ্যে ওর বিয়ে পাকা করে ফেলে। বিশ্বাস করো, তখন আমার মাথায় মনে হয়েছিল আকাশ ভেঙে পড়েছে। সেদিন আমি ১ম দোকান থেকে ২টো সিগারেট কিনে খেয়েছিলাম। সারা রাত খাতনাও করেছিলাম। কিশোর মনটা মানতেই পারছিল না যে ওর বিয়ে হয়ে যাবে। বিয়ের ২ দিন আগে আমার সাথে দেখা করতে এসেছিল। সেদিন ১ম ও শেষবারের মতো আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল। বলেছিল তাকে নিয়ে পালিয়ে যেতে। এতটুকু বলে থামলো এনাজ। ওর কণ্ঠ পুরো কাঁদো কাঁদো। আমার ভীষণ খারাপ লাগছে, তবুও বললাম, তারপর? কিশোর বয়স হলেও মাথায় তখন আমার ছোট ভাইয়ের কথা মনে ছিল। ওকে কঠিন গলায় বলেছিলাম বাসায় ফিরে যেতে আর বিয়েটা করে নিতে। আমি চাইলে বাল্যবিবাহের দায়ে বিয়েটা ভেঙে দিতে পারতাম। থানায় আমার একটা ইনফর্ম যথেষ্ট ছিল বিয়ে ভাঙতে। কিন্তু মনটা সায় দেয়নি। কারণ এক গরিব বাবার মেয়ে বিদায় করতে কত দেনা করতে হয়, কত কিছু খোয়াতে হয়, তাই গ্রামে থাকতে নিজের চোখে দেখেছিলাম। আমাদের গ্রামের রশেদ চাচার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিল যৌতুকে টাকা জোগাড় করতে না পারায়। তিনি সেই শোকে গলায় দড়ি দিয়েছিল। কিন্তু তার স্ত্রী দেখে ফেলায় সে যাত্রায় মরতে পারেনি। আমার ভালোবাসার মানুষটা সেদিন কাঁদতে কাঁদতে বাসায় চলে গিয়েছিল। ২ দিন পর ওর বিয়ে হয়ে যায়। আজ থেকে ১৩ বছরের আগের কথা। ওর বড় মেয়ের বয়স ১১ বছর হয়ে গেছে। আর আমি এখনো বিয়ে না করে ২৯ বছরের ছেলে। বছর ২ আগে খবর নিয়ে জেনেছিলাম ২টো মেয়ে আছে। আর এটা নাকি পেটে। এতদিনে নিশ্চয়ই পেটেরটাও ১-১.৫ বছরের হয়ে গেছে। এনাজ কথা থামিয়ে আমার দিকে তাকালো। তার চোখ ছলছল করছে। ওপরের দিকে তাকিয়ে চোখের পানি আটকানোর চেষ্টা করতে লাগলো। আমি সাইড ব্যাগ থেকে টিস্যু বের করে তার দিকে বাড়িয়ে দিলাম। সে টিস্যু নিয়ে চোখের কোণায় জমে থাকা পানিগুলো মুছে নিল। আসলে পৃথিবীটা বিশাল বড়। কত কত কাহিনী নিত্যদিন পৃথিবীর বুকে ঘটে যায়। তার কয়টা আমরা জানি? এনাজ আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তারপর বহু বছর কাউকে আর ভালো লাগেনি। কিন্তু তারপর যেদিন আমি আমার ২য় ভালোবাসার মানুষটাকে দেখলাম, তখন না চাইতেও নতুন করে আবার ভালোবাসায় জড়িয়ে গেলাম। দুজনের কাহিনী বললেন, কিন্তু একজনেরও নাম বললেন না। এটা কি ঠিক হলো? ক্লাস 12 এর গুলুমুলু বাচ্চা মেয়েটার নাম মনে নেই। তবে ১ম ভালোবাসার মানুষটার নামটা মনে আছে। তাকে কখনো ভুলতে পারবো না। কারণ সে আমার ১ম ভালোবাসা। তার নাম কি আমি ভুলতে পারি? তার নাম কি ছিল? ফাহমিদা। ও আচ্ছা। তা দ্বিতীয় ভালোবাসার মানুষটার কাহিনী বলবেন না? অন্য একদিন তাহলে নামটা বলুন। সেটাও সময় মতো বলে দেবো। খুব শীঘ্রই তাকেও প্রপোজ করব। তখন তোমাকেও সাথে নেব। তুমি নিজ চোখে দেখে নিও। তার কথায় ভীষণ হতাশ হলাম। বিষণ্ণতায় গ্রাস করলো আমায়। প্রথম ভালোবাসার কথা শুনে যতটা না খারাপ লাগছে, তার থেকে বেশি খারাপ লাগছে দ্বিতীয় জনের কথা ভেবে। সত্যি মেয়েটা ভীষণ লাকি। নয়তো তাকে কি এনাজ ভালোবাসতো? আমার কপাল খারাপ। আমার লাইফে ভালোবাসা বলে কোনো বস্তু ছিল না, আর বোধহয় আসবেও না। একজন তো ধোঁকা দিল, আরেকজনকে ভালোবাসতে নিয়েই জানতে পারলাম সে অন্য কারো। আমি চোখের পানিটা আড়াল করে দ্রুত পায়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। এনাজ আমার পেছন থেকে জিজ্ঞেস করলো,
কি হলো তোমার? কিছু না, ভালো লাগছে না। ভাইয়াদের কাছে যাব। সবাই মিলে বেশ কিছু সময় রাস্তার দিকে ঘুরলাম। তারপর ফুচকার স্টল থেকে একসাথে সবাই হৈ হুল্লোড় করে ফুচকা খেলাম। তবে আমার কিছুই ভালো লাগছিল না। মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে সারাটা সময় ছিলাম। এনাজের সাথে একটা কথাও বললাম না। ওকে একটু এড়িয়ে চললাম। ২ বার আমার সাথে কথা বলতে চাইলেও আমি কোনো উত্তর দেইনি। ফুচকা খেয়ে বাইরে চলে এলাম। সবাই একসাথে হাঁটছি। তায়াং ভাইয়া আমাকে চুপচাপ থাকতে দেখে জিজ্ঞেস করলো। কিরে, তোর কি হয়েছে? নূর আপিও একই প্রশ্ন করলো। আমি তাদের দিকে তাকিয়ে কৃত্রিম হাসি ঠোঁটে ঝুলিয়ে বললাম, কিছু না। তন্নি আমার হাত ঝাঁকিয়ে বলল, তাহলে এত চুপচাপ কেন তুমি নুফা আপু? নিশ্চয়ই তোমার কিছু হয়েছে, বলো না। এমনি ভালো লাগছে না। তায়াং ভাই এনাজকে জিজ্ঞেস করলো। তোর সাথে কিছু হয়েছে এনাজ? তুই কি কিছু বলেছিস? এনাজ একবার আমার দিকে তাকিয়ে তায়াং ভাইয়াকে বলল, আমার সাথে ওর কিছুই হয়নি। আমরা তো একসাথে কথা বলছিলাম, হঠাৎ করে ওর কি জানি হলো, আমিও বুঝতে পারলাম না। সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে। আমার উত্তর একটাই, কিছু না। সবাই জিজ্ঞেস করতে করতে হয়রান হয়ে জিজ্ঞেস করাই বন্ধ করে দিল। সবাই হাঁটছে। আমি কিছুটা পেছনে পড়ে গেছি। হিল জুতার ফিতাটা কিছু সময় পর পর খুলে যাচ্ছে, যার জন্য হাঁটতে সমস্যা হচ্ছে। সেটাকে উবু হয়ে লাগাতে গিয়ে বারবার পেছনে পড়ে যাচ্ছি। আজ যে বোরখা পরেছি সেটা আমার থেকে এক সাইজ লম্বা। ভেবেছিলাম কেটে ছেটে সেলাই করে এক সাইজ ছোট করব, কিন্তু তাতে নিচের ডিজাইন নষ্ট হয়ে যাবে। স্লিপার জুতো পরলে বোরখা মাটিতে হিচড়ায়। তাই এর সাথে আমি সব সময় হিল নয়তো উঁচু গোড়ালির জুতা পরি। কিন্তু এরকম বিপদে আগে কখনো পড়িনি। ভীষণ বিরক্ত লাগছে। একবার চিন্তা করলাম জুতো খুলে হাতে নিয়ে হাঁটবো, আরেকবার ভাবি থাক, দরকার নেই। কিছু সময় পরপর সবাই একসাথে রাস্তায় আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। তাদের দাঁড় করিয়ে রাখতেও আমার ভালো লাগছে না। আরেকবার জুতার ফিতাটা লাগিয়ে একটু হাঁটতে আবার খুলে গেল। ফিতা না লাগালে হাঁটা যায় না, জুতো খুলে চলে আসে। ভীষণ রাগ হচ্ছে। মনে মনে ভাবলাম এটাই শেষ, আর লাগাবো না। এরপর যদি খুলে যায় তাহলে জুতা খুলে এখানেই ছুঁড়ে ফেলে দিব। যেমন ভাবা তেমন কাজ। উবু হয়ে আবার জুতোর ফিতা ঠিক করে লাগাতে নিলাম। তখনই এনাজ সামনে এসে জিজ্ঞেস করলো, জুতোয় কি সমস্যা? কি ব্যাপার, কথা বলছো না কেন? তখন থেকে দেখছি আমাকে অ্যাভয়েড করছো, ঘটনা কি? কিছু হয়নি, আপনি যান, আমি আসছি। আমি তো দেখতে পাচ্ছি কিছু হয়েছে। আমি কথা না বলে জুতার ফিতাটা আটকাতে ব্যস্ত হয়ে পড়লাম। উনি এগিয়ে এসে হুট করে আমায় কোলে তুলে নিল। আমি বিস্মিত চোখে তার দিকে তাকালাম। সে কোনো কথা না বলে সামনে দৃষ্টি রেখে চুপচাপ হাঁটতে লাগলো। আমি চেঁচিয়ে বললাম, আরে আরে করছেন কি, নামান। কেউ দেখলে খারাপ বলবে, প্লিজ নামান। আর একটা কথা বলবে, ধপাস করে নিচে ফেলে দেবো। তোমার বারবার জুতোর ফিতা লাগানোর জন্য এতবার দাঁড়িয়ে থাকার থেকে তোমাকে এইভাবে নেওয়াটাই বেটার। ফেলে দেওয়ার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। ভাইয়াদের সামনে যেতেই দেখলাম সবাই আমাকে এভাবে দেখে মিটমিট করে হাসছে। আমি এনাজকে আরেকবার কোলের থেকে নামাতে বলতেই সে চোখ রাঙিয়ে তাকালো। যা দেখে আমি পুরো চুপ হয়ে গেলাম। সত্যি যদি ফেলে দেয় তাহলে আমার কোমর শেষ। দুপুরে খাবার টেবিলে সব গোল করে বসে আছে। আমি চেয়ার টেনে নুরাপির সাথে বসতে নিলেই তায়াং ভাইয়া আমার থেকে চেয়ার কেড়ে নিয়ে নিজে বসে পড়ল। আমি রেগে ওর দিকে তাকিয়ে এনাজের পাশের চেয়ারে ধপ করে বসলাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। আমি বিড়বিড় করে ওকে বকে প্লেটটা ঠাস করে আমার সামনে রাখলাম। আজ কলেজ বন্ধ। আগামীকাল নূর আপি মামি চলে যাবে, তাই সব একসাথে হৈ হুল্লোড় করে বাসা মাতিয়ে ফেলেছি। ইফাত একবার উকি মেরেছিল, তবে বেশি সুবিধা করতে পারেনি বলে ছুটে পালিয়েছে। মামি খালামণি আমাদের খাবার বেড়ে দিচ্ছে। হঠাৎ পায়ের মধ্যে লাথি পড়তেই আল্লাগো বলে চিল্লিয়ে উঠলাম। সব ব্যস্ত হয়ে গেল। মামি এগিয়ে এসে বলল, কি হলো আবার আমার বড় ভাগ্নের? খালামণি পানির জগ নিয়ে এগিয়ে এলো। পায়ে পানি ডলতে বলে বলল, কিসের সাথে ব্যথা পেলি? নে পানি ডলে দে। তায়াং ভাইয়া শয়তানি হাসি দিয়ে বলল, লেদি তো নিশ্চয়ই চেয়ারের সাথে ব্যথা পাইছে। আমি ওর দিকে একটা খাইয়া ফেলামু লুক দিলাম। আমার বরাবরই ও বসছে, আর লাথিটা যে ভাইয়া দিয়েছে তাতে আমি ড্যাম শিওর। ওর শক্ত হাড্ডির পায়ে ভীষণ ব্যথা পেয়েছি। আজ সারা দিন ধরে শুধু শুধু আমার সাথে লেগে রয়েছে। আমি এনাজের কারণে ওকে কিছু বলতেও পারি না, আবার সইতেও পারি না। এনাজ এগিয়ে এসে আমার পায়ে
পানি দিয়ে ডলতে লাগলো, সাথে ইচ্ছে মতো আমাকে বকে ধুয়ে দিল। কোন দিকে ধ্যান থাকে তোমার টেডি পোকা? এখানে খেতে বসছো, ঠিক মতো বসে থাকবা, তা না করে এখানেও লাফাতে হবে। আর কোথায় লেগেছে বলো দেখি। আরে আরে, আপনি আমার পা ধরছেন কেন? চুপ। তার রামধমকে আমি চুপ হয়ে গেলাম। যদিও আজ প্রথম সে আমার পায়ে হাত দিচ্ছে না, তবুও বিষয়টা দৃষ্টিকটু দেখায়। সব মিলে আমাকে বকতে লাগলো। নূর আপি দৌড়ে ফ্রিজ থেকে বরফ নিয়ে এলো। এনাজকে বরফ দিয়ে বলল। ভাইয়া বরফ ধরেন। এনাজ নূর আপি থেকে বরফ নিয়ে পায়ে ডলতে লাগলো। আমার লাগছে সুড়সুড়ি। একে তো সে আমার বড় হয়ে আমার পা ধরেছে, তাতে কিরকম অস্বস্তি লাগছে, আর বরফের ঠান্ডায় পায়ের সুড়সুড়ি লাগছে। তাই আমি বারবার পা সরিয়ে নিচ্ছিলাম। এনাজ জোরে ধরে বরফ ডলতে ডলতে বলল। আরেকবার পা সরালে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এনজিও সংস্থা, আপনি আমার পা ছাড়েন, আমার সুড়সুড়ি লাগছে তো, আমি কি করব? চুপচাপ বসে থাকো, ব্যথা পাওয়ার সময় তো মনে থাকে না। এখন এত সমস্যা কেন? আমি চুপ হয়ে গেলাম। একে পা ছাড়তে বলল কোনো লাভ হবে না। তন্নি মুখ টিপে হেসে বলল, আমি জানি কে করেছে। আমি মুখ ঝামটা মেরে বললাম, চুপ থাক শয়তান ছেমড়ি, তুই আর কথা বলিস না। সবাই আমাকে বকতে আরম্ভ করেছে, অথচ আমাকে যে তায়াং ভাই এত জোরে লাথি মারলো তার কি হবে? তাকে কিছু বললে না। তোমরা সবাই আমাকে বকার জন্য ছুতো খুঁজো। তায়াং ভাইয়া অবাক হওয়ার ভান করে বলল। আমি তোকে কখন মারলাম? কোনো প্রমাণ আছে যে আমি তোকে মেরেছি? প্রমাণ ছাড়া কথা বলিস না। আমি দুই হাতে মোনাজাত ধরে চেঁচিয়ে বললাম, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তায়াং ভাইয়ারে তুমি সাহেস্তা করো। ওই ছেমড়ি মোনাজাত ধর। আমার কাহিনী দেখে সবাই মিটমিট করে হাসতে লাগলো। তায়াং ভাইয়া সবে কিছু বলতে মুখ খুলতে নিয়েছিল, নূর আপির এক ধমকে চুপ হয়ে গেল। তানভীর ভাইয়া, আপনি আরেকটা কথা বলে আপনাকে এখানে রাখা হবে না। নিচে বসিয়ে আপনাকে খাবার দেয়া হবে। তাং ভাইয়া ইনোসেন্ট ফেস করে বলল, কিনু, নূর আপি আবার ধমকে বলল। আবার কথা বলেন। তায়াং ভাইয়া ঠোঁটে আঙুল রেখে বাচ্চাদের মতো আধো সুরে বলল। আত্মা, আমি তুবতাম। তায়াং ভাইয়ের কাণ্ড দেখে আমার হাসি পেল, তবে না হেসে আমি একটা ভেঙচি কেটে অন্যদিকে তাকিয়ে রইলাম। এনাজ বরফ ডলা শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে আমার পাশে বসলো। আমি মনে মনে ফোন দিয়ে ফেলেছি, আজ তায়াং ভাইয়ের খবর আছে। মামি খালামণি কিচেন থেকে খাবার নিয়ে এসে সবাইকে সার্ভ করে দিতে লাগলো। সবাই চুপচাপ খাচ্ছি, তায়াং ভাই আমাকে জ্বালানো শুরু করেছে। এই মনে করলেন মাছের কাঁটা ছুঁড়ে মারে, মাঝে মাঝে পানি ছিটা মারে, কিংবা পা দিয়ে খোঁচা মারে। আজ এর মধ্যে শয়তানি আত্মা ভর করেছে। প্রতিদিন আমার উপর ভর করে, আজ আমার উপর না করে ওর কাছে চলে গেছে। দুষ্টুমি করে আবার ভ্যাবলাকান্তের মতো দাঁত কেলাচ্ছে। মামি গোস্তের তরকারি নিয়ে দাঁড়িয়ে আছে, তায়াং ভাইয়ার সামনে দিয়ে বলল।